আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। এই অধ্যায়ের জন্য তোমরা জানো যে 2 নম্বরের কিছু প্রশ্ন আসবে। প্রত্যেক অধ্যায় থেকেই মূলত মিলিয়ে জিলে 2 নম্বরের টোটাল 10টি প্রশ্ন আসবে, 10টায় 20 নম্বর। তো প্রথম অধ্যায়ে 2 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর উপর একটি সাজেশন ভিডিও আজকের এই ক্লাস। সো আমরা এই অধ্যায়ের আজকে মোটামুটি তোমাদেরকে 22টি প্রশ্ন দেখাবো এবং ট্রাই করবো এই 22টি প্রশ্ন উত্তর সহ পড়ানোর জন্য। তো এখানে আমরা প্রথমেই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তার আগে একটু বলে নেই, যারা যারা রানা স্টিচিং হোমে আরটিএইচে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক ক্লাস এবং বার্ষিক পরীক্ষার বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়ার জন্য। শিক্ষার্থীরা, প্রাসঙ্গিকতা বলতে কি বোঝো? দেখো, প্রথমে হচ্ছে আমরা কথা বলার সময় যে বিষয়ে কথা বলি তাকে প্রসঙ্গ বলে। আমরা কথা বলার সময় যে বিষয়ে কথা বলি তাকে কি বলে? প্রসঙ্গ বলে। তার আর প্রসঙ্গের সঙ্গে সঙ্গতি হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ প্রসঙ্গের সাথে সঙ্গতি থাকা, মিল থাকে হচ্ছে প্রাসঙ্গিকতা। যোগাযোগের সময় প্রাসঙ্গিকতা বজায় রেখে যোগাযোগ করতে হয়। যে বিষয়ে আলোচনা হচ্ছে তার মধ্য থেকে আলোচনা করলেই তাকেই প্রাসঙ্গিকতা বলে। মানে যেই বিষয়ে আসলে কথা হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলেই যদি আমি আলোচনাটা করি তাহলে সেটাকেই প্রাসঙ্গিকতা বলে। আচ্ছা, তারপর বলছে যে কোনো ধরনের পরিস্থিতি অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তুমি মনে করো সেগুলো লেখো। তো আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখলাম। দেখো, ব্যক্তির বয়স, তার সঙ্গে কীরূপ সম্পর্ক, এই বিষয় বিবেচনা নিয়ে কথা বলা উচিত। শ্রোতা যেন বক্তব্য বিষয়ে সহজে ও স্পষ্ট রূপে বুঝতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বক্তব্য বিষয়ে শ্রোতার মতামতের প্রতি সম্মান বজায় রাখতে হবে। চোখের দিকে তাকিয়ে নম্রভাবে এবং বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। কথা বলার সময় সেই ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বুঝে নিয়ে কথা বলতে হবে এবং অপ্রাসঙ্গিক ও ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। আমি বারবার বলতেছি, এখানে প্রশ্নগুলো গুছানো আছে, এভাবে লিখলে তোমাকে 2 দিতে স্যার বাধ্য থাকবে এবং তুমি যখন এইভাবে না লিখে একদম শর্টকাট লিখবা তখন 1 দিয়ে রেখে দিবে। তাই একটু পড়ে শুনে তারপর লিখতে হবে শিক্ষার্থীরা। এরপর দেখো, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলতে কী বুঝো? পরিস্থিতি ভেদে যোগাযোগ করার সক্ষমতাকে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলে। তাহলে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কাকে বলে আমরা এখান থেকে এই পর্যন্ত পড়লাম। এখানে তুমি 1 নম্বর পেয়ে যাবা। এখানে একটা এক্সাম্পল দিবা, তাহলে বাকিটাই তুমি আরেক নম্বর পেয়ে যাবা। যেমন শিক্ষকের সাথে যোগাযোগ করা, বন্ধুর সাথে যোগাযোগ করা, অপরিচিত বিক্রয় কর্মীর সঙ্গে যোগাযোগ করা ইত্যাদি। এরপরে দেখো, আত্মীয়র বাসায় পৌঁছে কার সাথে যোগাযোগ করা উচিত? আত্মীয়র বাসায় পৌঁছে আসলে আমি যদি কোথাও বেড়াইতে যাই সেক্ষেত্রে বাবা মা যদি বাসায় থাকে তাহলে বাসায় জানিয়ে দেওয়া উচিত, বাবা মার সাথে যোগাযোগ করা উচিত। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরের প্রশ্নটা দেখো, বলছে বাল্যবিবাহ বলতে কি বুঝো? এটা তোমরা সবাই জানো, এটা তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে নতুন সহপাঠীর বিদ্যালয় ও এলাকার সম্পর্কে কেন পরিচিত হতে হবে? নতুন সহপাঠীকে বিদ্যালয় এবং এলাকার সম্পর্কে কেন পরিচিত হতে হবে? বিদ্যালয় এবং নিজ এলাকায় আমরা দীর্ঘদিন অবস্থান করি, তাই আমরা এসব প্রতিষ্ঠান সম্পর্কে জানবো যাতে করে আমাদের সামাজিক পথ চলা সুবিধা হয়। তোমার 2 বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, কিভাবে তাদের শান্ত করবে? লেখো। উক্ত পরিস্থিতিতে আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে তাদের মধ্যে মিল করিয়ে দিতে। এ সময় আমরা কি করব? এ সময় আমরা সবাই মিলে একসাথে থাকার সুফল আলোচনা করতে পারি। আগুন লাগার 2টি কারণ 2টি পয়েন্টে লিখে দিবা, নাম্বার পেয়ে যাবা। 2টি কারণ 2টি পয়েন্টে লিখে দিলেই কিন্তু নাম্বারটা পেয়ে যাবা। চুলা ব্যবহারে অসাবধানতা, তারপর হচ্ছে বিদ্যুতের ব্যবহারে অসাবধানতা। এরপরে দেখো, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সর্বনাম কিভাবে ব্যবহার করা হয়। সর্বনামের উদাহরণ দাও। মানুষের বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করা হয় এবং সর্বনামের উদাহরণ হলো তুমি, আপনি, তুই, তারা, তিনি, সে ইত্যাদি। তিনি, সে ইত্যাদি। সর্বনাম কত প্রকার ও কী কী? সর্বনাম হচ্ছে 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। সাধারণ সর্বনামে 2টি বৈশিষ্ট্য লেখো, এটা তোমরা মুখস্থ করে নিবা। তুমি করে বলা, ভাই বোন, ঘনিষ্ঠজন, বাবা মা, বন্ধুর সঙ্গে ব্যবহার করা যায়। মানী সর্বনাম বলতে কী বুঝো? আমরা লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা। তুই সর্বনামটি ব্যবহার করার 2টি কারণ উল্লেখ করো। কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে, কাউকে তুচ্ছতাচ্ছিল্য করলে। যখন তোমার বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠতা, তাকে কিন্তু তুমি আপনি করেও বলবা না, তুমি করেও বলবা না, তুমি কিন্তু কি করে বলবা? তুই করে বলবা। আবার যদি দেখা যায় কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আসলে অনেক নিচের পর্যায়ের কাউকে দেখা যাচ্ছে যে কর্মচারীকে অনেকে তুই করে বলে, ঠিক আছে, তুচ্ছতাচ্ছিল্য করা যায়, এই তুই এটা কর, তুই সেটা কর। সো সেক্ষেত্রেও কিন্তু তুই করে বলা হয়, যদিও সেটা আসলে আমার পক্ষে ভালো নয়, মানে ওইভাবে তুই তাচ্ছিল্য করে বলাটা আসলে ঠিক নয়। এরপরে দেখো, মর্যাদা অনুযায়ী কোন 2টি শব্দ শ্রেণী পরিবর্তিত হয়? একটা হচ্ছে সর্বনাম, একটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে।
তারপর দেখো আমরা কিভাবে যোগাযোগ করি এটা তোমরা পড়ে নিবা। যোগাযোগ কত প্রকার ও কী কী? 2 প্রকার, ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগের রূপ কয়টি ও কী কী? দেখো ভাষিক যোগাযোগের রূপ হচ্ছে 4টি, শোনা, বলা, পড়া, লেখা। ঠিক আছে, একটু পড়ে নিবা, বাকিটা একটু মুখস্থ করে নিবা। ভাষিক যোগাযোগ কিভাবে হয় আমি একটু দ্রুত কথা বলার চেষ্টা করছি, কারণ নাইতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আসলে তোমাদের জন্য বিরক্তিকর হতে পারে। ভাষিক যোগাযোগ কিভাবে হয়? সো এখানে আমরা দিয়ে দিছি ভাষিক যোগাযোগ কীভাবে হয়। ভাষিক যোগাযোগ হয় কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা, বার্তা পাঠানো, রেডিও টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা ইত্যাদির মাধ্যমে। এছাড়াও শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইশারা ও ব্রেইল ভাষা। ইশারাও কি? ব্রেইল ভাষা। সো এখানে আমরা পাইলাম। তারপরে দেখো তোমরা 19 নাম্বার, অভাষিক যোগাযোগ বলতে কী বোঝো? যেটার মধ্যে আসলে ভাষার ব্যবহার নেই, মুখভঙ্গির ব্যবহার আছে, শারীরিক অঙ্গভঙ্গির ব্যবহার আছে, হাত ও চোখের ইশারা আছে, হাতের স্পর্শ ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে, সেটা হচ্ছে অভাষিক যোগাযোগ। তারপরে দেখো লালবাগ দুর্গের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা এই 2টা বৈশিষ্ট্য মুখস্থ করে নিবা। উপস্থিত বক্তৃতা কাকে বলে ব্যাখ্যা করো। যদি উপস্থিত বক্তৃতা কাকে বলে ব্যাখ্যা আসে, এখান থেকে সংখ্যাটা দিয়ে তুমি যদি আর 2-3টা লাইন অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। উপস্থিত বক্তৃতার 2টি বৈশিষ্ট্য লেখো। লিখিত বক্তব্য পাঠ করা যায় না উপস্থিত বক্তৃতায়, কারণ তোমার বলতে হয়েছে যে উপস্থিত বক্তৃতা, সেটা যদি তুমি লিখে নিয়ে যাও সেক্ষেত্রে ওইটা তো আর উপস্থিত বক্তৃতা থাকলো না। তাই লিখিত কোনো বক্তব্য উপস্থিত বক্তৃতায় পাঠ করা হয় না। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হয়। উপস্থিত বক্তৃতার জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, তার ভিতরে তোমাকে তোমার বক্তব্য উপস্থাপন করতে হবে। সো আশা করি এখান থেকে যেই 2 নম্বরের প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, তাই এই অধ্যায় থেকে এই 2 নম্বরের প্রশ্নগুলো একদম ভাজা ভাজা করে ফেলবা। নেক্সট ক্লাসে আমরা তোমাদের দৃশ্যপটবিহীন 5 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায়ের জন্য আমরা নিয়ে আসবো। যারা চ্যানেলটিতে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্ট চেক করো। আল্লাহ হাফেজ।